আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সে সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা সিএএস হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় কিউএমসি। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই-তে ছিলেন। তারপর কিউএমজি হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে এনডিসির কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন কিউএমজি শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা এমজিও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরড্রকের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করা হয়েছে। সেনাবাহিনীতে সিজিএস এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা এএফডি প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা
পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। এম&কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। অনেকেরই হয়তো ভালো লাগবে না, আবার যাদের ভালো লাগবে তারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সময় খুব একটা বেশি না, 8-9 মিনিট। আপনি শুনতে না চাইলে জাস্ট বাজিয়ে রাখুন, আশপাশের লোকজনকে শুনতে দিন, তারা অন্তত শুনুক, কেউ না কেউ কাজগুলো করবে। থাম্বনেল এবং ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আপনার কাছে একটা বিশেষ অনুরোধ। জি, যদি আমার ভিডিওটা আমার বিএনপির কোনো ভাই বন্ধু দেখে থাকেন বা পরিচিত কেউ দেখে থাকেন, তাদেরকে বলবো যে আমার এই কথাটা আপনারাও বলুন বা তারেক সাহেবের কাছ পর্যন্ত পৌঁছানোর একটু ব্যবস্থা করুন। সেটা হচ্ছে যে তারেক জি, আপনি এখন বর্তমানে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী।
কোড আনকোড প্রধানমন্ত্রী কেউ মানুক চায় না মানুক, আপনার প্রধানমন্ত্রী, এটা সবাইকে স্বীকার করতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আপনার প্রধানমন্ত্রী, কেউ অস্বীকার করার উপায় নেই। তো আপনার কাছে আমার যে অনুরোধ, সে অনুরোধটা আসলে আপনাকে, আমি এটা বলবো না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেন, ওদের রাজনীতি করেন না ভাই, এটা আপনার ব্যাপার বা আইনের ব্যাপার, জাহান্নাম এটা কি হবে না হবে সেটার বিষয় না। আপনাকে যে অনুরোধটা করছি সেটা হচ্ছে যে এই যে 17 জন বা 20 জন যে উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্রী সেনারা যে দুর্নীতি করেছে হাজার কোটি টাকার, এগুলোকে সবগুলোকে বাধার ব্যবস্থা করুন। এদের সকলকে বিদেশ যাওয়া থেকে বাধা দিন। এদের সকলের বিচার না হওয়া পর্যন্ত এরা যাতে এই দেশ ছাড়তে না পারে, এই ব্যবস্থাটা আপনি করুন। আজকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কার্জন স্যার, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 4টা মামলা করবেন এই লুটেরাদের বিরুদ্ধে, ওনাকে সহযোগিতা করুন। আওয়ামী লীগের যেসব আইনজীবী আছে, ছাত্রী আইনজীবী, এরা কেউ সামনে আসার সাহস করবে না, এদের কারো সাহস নেই, এরা 17 বছর ক্রিম খেয়েছে। তবে বিএনপির আইনজীবী ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকে একটা একটা করে রিট করেন, সকলকে করেন। আমি প্রধানমন্ত্রী আপনাকে সম্মানের সহিত বলছি যে একটা কাজ করেন, এই যে থানা লুটের অস্ত্র, তারপর জেল ভেঙে যেসব সন্ত্রাসী কয়েদিগুলোকে বের করেছে, সাঁড়াশি অভিযান চালিয়ে এগুলো সবগুলোকে ধরেন। যদি ধরতে না পারেন তাহলে সামনে কিন্তু আপনারও বিপদ আছে। কারণ আপনি যদি মনে করেন যে না ভাই এদের কারণে তো আমরা এসছিলাম সুতরাং একটু ছেড়ে দেই, না, একটা কথা মনে রাখেন যে এরা এমন এক কালসাপ, আজকে আপনাকে যদি বসাইতে পারে কালকে কিন্তু আপনারা আবার ডুবাইতেও পারবে। 111-এর সরকার যা করেছিল সেটার বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে নাই, ওদের চুরির ধারে এগুলোর বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে, সব সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছিল, যার কারণে আজকের এই পতন। সুতরাং আপনাকে বলবো, আপনার কাছে করজোরে অনুরোধ থাকবে আমার যে আপনি এই কাজগুলো করেন, এগুলো করেন। কারণ আপনি আপনার উপর বা আপনার পরিবারের উপর হওয়া যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলোর বিচার যেমন আপনি করবেন, সেটা করার জন্য আপনার কাছে সময় আছে, হয়তো আরো 15 দিন পর থেকেও শুরু করতে পারবেন, কিন্তু এখন আর আমাদের হাতে সময় নাই। দেশটা স্বাধীন করার পেছনে, এই দেশের পেছনে যেমন আপনার বাবার রক্ত আছে, আপনার মায়ের শ্রম আছে, আপনারও শ্রম আছে, ঠিক তেমনি আমাদের সকলের আছে। এই দেশটা আপনার আমার সকলের। আর এই দেশটাকে গত 18 মাস 19 মাসে লুট করেছে যেই উপদেষ্টাগুলো, এগুলো সবগুলোকে তোলেন, সবগুলোকে আইনের সামনে তোলেন, এবং সেটা দরকার ওপেন ফিল্ডের আইন হোক, ওপেন একেবারে, প্রয়োজন আপনি রাস্তার উপরে আইন বসায়া টিভি ক্যামেরা মানুষ দিয়েই এদের বিচার করেন, এরা কি কি দুর্নীতি করছে এটা দেখান। এতে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়বে, আপনার জনপ্রিয়তা কমবে না, আপনার জনপ্রিয়তা বাড়বে। এরা যে দেশটাকে লুট করে গেছে সেইটার প্রমাণ করে দেওয়ার সময় এখন, কারণ মানুষ এখনো ভুলে নাই, কিন্তু আগামী 6 মাস পরে এই উপদেষ্টাদের কি করেছে না করেছে সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। তখন আপনাকে আবার প্রশ্ন করবে লেবুর দাম 100 টাকা হইল কেন? কারণ বাংলাদেশে এখন লেবুর দাম 100 টাকা, এইটা বড় কথা হয়ে গেছে। 17 মাসে যে আপনার 20 থেকে 30 বিলিয়ন ডলারের দুর্নীতি করে গেছে সেটা ভুলে যাচ্ছে। এখন আপনি ক্ষমতায় এসে 3 দিন হয় নাই, লেবুর দাম কেন বাড়লো এটা নিয়ে আন্দোলনে নামা যাবে, কিন্তু ওনাদের দুর্নীতির কথা বলবে না। এখন আপনি আপনারা যখন বিভিন্ন জেলা উপজেলাতে যখন চেয়ারম্যান বা যেগুলো প্রশাসক নিয়োগ করছেন সেইটা নিয়ে কথা হচ্ছে, আর যখন হিজবুত তাহরির বড় নেতাকে বসিয়ে দেওয়া হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে, তখন কিন্তু আলোচনা এত হয় নাই, এগুলো বুঝেন একটু। সুতরাং আমি আপনাদের কাছে, যারা দেখেন আমার ভিডিও, তাদের কাছে বলবো একটু আপনারা সকলে সোচ্চার হন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও বলছি যে আপনি প্লিজ এই কাজটুকু করেন। এদের প্রত্যেকটাকে ধরা উচিত, প্রত্যেকটাকে ধরা উচিত। এবং এখন, কারণ লোহা আগুনের তেতে লোহা গরম হয়েছে, বাড়িটা কিন্তু এখনই দিতে হবে। একটাও যাতে, এই যে 2-3 জন বেরিয়ে গেছে, দেশ ত্যাগ করেছে, বাকিরাও দেশ ত্যাগের প্রসেসিং এ আছে, কে কোন দেশে যাওয়ার প্রসেসিং করতেছে, কি করতে, সব আপনাকে বলতে পারবো। যদি প্রয়োজন হয় আমি আপনাকে লিস্ট দিতে পারবো। এদের সকলকে ধরেন, সবগুলোকে ধরেন, এদের দুর্নীতি যে কি পরিমাণ হয়েছে ধরেন। এই যে ডিসি এসপি যারা আপনার বিভিন্ন জায়গায় ছিল,
এই যে রাজশাহী টাশাহী যেই সব জায়গায় দেখেন গা এক একটা জেলা ওয়ারিতে আপনার আসন কম, জামাতের আসন বেশি, সব জামাতই ছিল, আমি এর আগেও বলেছিলাম, সবগুলোকে ধরেন। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গত 17 মাসে। এই যে কাল, আজকে না হোক আগামী সপ্তাহে হইলো যারা মামলা করতে যাবে, সে যেই হোক, দুর্নীতি দমন সংস্থায় হোক আর কোর্টে হোক, সকলকে মামলা করার জন্য সহযোগিতা করেন। বিএনপির আইনজীবী আপনারা যারা আছেন, আপনাদের বলো সহযোগিতা করেন। এরা মামলা করুক, এরা বিএনপির বিরুদ্ধে করবে না, এরা করবে এই 17 মাসের দুঃশাসনের এই উপদেষ্টাদের বিরুদ্ধে, যারা দেশ খেয়ে গেছে। এদের দুঃশাসন, এরা যে দেশ খেয়ে গেছে, এইটার দায়ভার কিন্তু আপনাকে টানতে হবে আগামী 6 মাস পরে। যা লুট হয়েছে, যেই অশান্তি দিয়ে গেছে, সেটা আপনাকে টানতে হবে। যেই চুক্তিগুলো, অবৈধ চুক্তিগুলো করে গেছে, সেগুলো আপনাকে টানতে হবে। আর এখন থেকে যদি এগুলোকে যদি মামলা করা যায়, আপনারা যদি প্রকাশ্যে এইসব মামলাগুলো করেন, তাহলে এই চুক্তি থেকে যদি আপনি বেরিয়ে আসতে গিয়ে যদি বাংলাদেশ যদি কয়েক বিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়, সেটাও মানুষ সহ্য করে নিবে। মানুষ সহ্য করে নিবে যে ঠিক আছে, এইসব চুক্তি বাতিল করার কারণে 5 বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে দেশের। মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাইও আপনাকে সমর্থন দেওয়া যাবে। কিন্তু এই লুটেরাদেরকে শায়েস্তা করতে হবে এবং এদেরকে ধরেন প্লিজ। আপনার কাছে এটাই আকুল আবেদন।